আপনি যখন আন্দোলনরত ছিলেন আপনি বারবার ইমোশনাল হয়ে গেছেন, ভেঙে পড়েছেন। সেই ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, অনেকেই হয়তো এপার বাংলায় এই ছবিটি দেখেননি, কিন্তু আমি আপনার কাছে আসবো এবং আপনাকে জিজ্ঞাসা করবো যে ওই মুহূর্তটা আপনি কি মনে করছিলেন, যে মুহূর্তে আপনি খুব প্যাশনেট একটা ইম্প্যাশন স্পিচ দিয়েছেন মাইক্রোফোনে দাঁড়িয়ে, এই দেশটা আমার আপনি বলছেন, এবং আপনি বললেন ভয় আপনার লেগেছিল কিন্তু তাও আপনি বেরিয়েছিলেন। কিন্তু এই যে শেখ হাসিনা সরকার, তিনি এক দশকের বেশি ধরে ক্ষমতায় রয়েছেন, টানা একটা রেকর্ডও গড়লেন জানুয়ারি মাসে। আমি নিজে ঢাকায় ছিলাম, সেই নির্বাচনটা কভার করেছিলাম, এবং সেখানে বারবার যেটা এখন উঠে আসছে, অনেকে যেটা সাহস করে বলছেন যে হাসিনা সরকার থাকাকালীন বা আওয়ামী লীগ যখন তারা ক্ষমতায় ছিল, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মিডিয়া তারা ওপেনলি কথা বলতে পারতেন না, তারা সরকারকে সরকার বিরোধী কোনো কথা বলতে পারতেন না, ক্রিটিসাইজ করতে পারতেন না। একেবারেই তাই, এবং এটাই হচ্ছে আমাদের বাস্তবতা ছিল। এবং এই স্টুডেন্টদের কাছে, শিক্ষার্থীদের কাছে আমরা পুরো জাতি হিসেবে কৃতজ্ঞ দাদা, যে ওরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে সত্য বলতে হয়, কিভাবে অধিকার চাইতে হয়। অভিনেত্রী হিসেবে আপনি কখনো এটা ফেস করেছেন? আমি বলি, আমাদের এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা আছে, যেটার আন্ডারে আসলে অনেক অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, যারা কার্টুনিস্ট আছেন, জার্নালিস্ট আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন, যাদেরকে আসলে বিভিন্ন সময় অ্যারেস্ট করে হ্যারাস করা হয়েছে। অনেক ফটো জার্নালিস্টও আছেন এর মধ্যে। আমার ক্ষেত্রে কি হয়েছে দাদা, আমি কিন্তু এই সরকারের একজন সুবিধাভোগী একজন নাগরিক। আমি এই সরকার আমলে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এই সরকার আমলে আমি আমার বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ পেয়েছি, যেটা শুধু বাংলাদেশে না, পুরো উপমহাদেশে একটা রেয়ার ভার্ডিক্ট। আমার ভার্ডিক্টটা কিন্তু বিভিন্ন ল স্কুলে পড়ানো হয়, যে এই ভার্ডিক্টটা খুবই রেয়ার, এবং এইটার রেফারেন্স দেয়া হয় বিভিন্ন সময়। এই কিছুদিন আগে হাইকোর্টে একটা রুল জারি করা হয়েছে আমার কেসটা, যেখানে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে। এবং আমি এই সরকার আমলেই আমি রেহানা মারিয়াম নূর করেছি। রেহানা মারিয়াম নূর করে আমি কানজে গেছি, এবং বাংলাদেশের মানুষ থেকে শুরু করে পৃথিবীর মানুষ আমাকে সম্মান দিয়েছে। এবং আমি কলকাতার কথাটা আলাদা করে একটু বলতে চাই। আপনি যেটা প্রথমে বলছিলেন যে বাঙালি ব্যাপারটা, আমি এটা মানে বলার জন্য বলছি না। আমি যখন কানজে ছিলাম, আমার বাংলাদেশের মিডিয়া আমাকে যতটুকু কাভারেজ দিয়েছে, তার থেকে এক বিন্দু কম কাভারেজ কিন্তু কলকাতার কেউ দেয় নাই। তারা কিন্তু সমানে আমার জন্য নিউজ করেছে, আমার সাথে যোগাযোগ করেছে, আমার আনন্দে বা আমার অর্জনে তারা খুশি হয়েছে। তারা কিন্তু এটাকে একটা বাংলা ফিল্ম হিসেবে দেখেছে। তো আমরা কিন্তু কলকাতাকে ওই অর্থে আলাদা ভাবতে পারি না, কারণ আমাদের কালচার, আমাদের ভাষা এক হওয়ার কারণে, ঠিক আছে? তো ওই জায়গাটা কিন্তু ছিল। কিন্তু আমার যেটা হয়েছে যে আমার সুবিধা আমি কিন্তু অনেক পেয়েছি। আমার খুব বেশি অসুবিধা কখন হয়েছে, আমার অনেক অসুবিধা আমি ফেস করেছি এই সিস্টেমটা করাপ্টেড হওয়ার জন্য। কিন্তু আমি কি করেছি, আমি যেহেতু এই দেশেই টিকে থাকতে চেয়েছি, এবং আমি জানতাম, আমরা তো ভয়ে ছিলাম, আমি জানতাম যে এই সরকার আসলে কখনোই যাবে না। কারণ 3 তারিখে আমি একজনকে টেক্সট করেছিলাম যে এই গভর্নমেন্ট চেঞ্জ হলে আপনার 5 তারিখে আসার কথা তার দেশে। তো আমি টেক্সট করেছিলাম এই গভর্নমেন্ট চেঞ্জ হলে আপনি তো আসবেন দেশে। তো তখন সে আমাকে রিপ্লাই করেছিল আগামী 10 বছর এই গভর্নমেন্ট যাবে না। কিন্তু আপনার মূল ক্ষোভটা সরকারের বিরুদ্ধে কি ছিল? এটা দম বন্ধ করা পরিস্থিতি তো ছিল, কিন্তু আপনি নিজেই বলছেন যে আপনি সুবিধাভোগী সরকারের আমলে, তাহলে ক্ষোভটা কোথা থেকে আসে? একদমই আমার ক্ষোভটা তো আসলে একদিনের পুঞ্জীভূত ক্ষোভ না, এটা কিন্তু সকলের পুঞ্জীভূত ক্ষোভ আমার ছুতে হয়তো বের হয়েছে। আমার মেয়ের যে বাবা, সে একটা বাহিনীর তে চাকরি করতেন। তো তার যে ব্যাচমেটরা, এটা 2014 কথা বলছি, আজ থেকে 10 বছর আগের কথা, তার ব্যাচমেটরা ওই সময় বিভিন্ন বাহিনীর প্রধান হিসেবে ছিলেন। এবং তাদের একটা দুইটা ফোনের কারণে আমার জীবনটা, থানার পুলিশ, আমার লয়ার এবং আমার সোসাইটি আমার জীবনটাকে হেল বানায় দিছে। এবং আমাদের গত প্রধানমন্ত্রীর একজন ফটোগ্রাফার ছিলেন, উনিও, ওই ভদ্রলোকও ছিলেন আমার বাচ্চার বাবার ফ্রেন্ড। সো সে মিডিয়াকে কাজে লাগায়, এবং মিডিয়াকে কাজে লাগিয়ে আমার নামে নানান রকমের কুৎসা রটায়, এবং আমাকে আমার নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দেয়, আমার নামে চাঁদাবাজির কেস দেয়, এবং মিথ্যা মামলা। আমি আমার বাসায় এসে অ্যাটাক করেছে, আমাকে মেরেছে, আমার ভাইদেরকে মেরেছে, কিন্তু উল্টা গিয়ে কেসটা করেছে এবং থানা সে কেস নিয়েছে। তাহলে এটা কি ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়? আপনি বলছেন যে জাতির স্বার্থে, দেশের স্বার্থে। আমি একটু বলি তো, এটা আমি কিন্তু আপনাকে বলছি 10 বছর আগের কথা, 2014-এ।
2014 এর কথা বলছি। তারপর 2017-এ আমি বুঝলাম যে আমার কোনো অধিকার আসলে এই দেশে নাই। যখন আমি আমার বাচ্চার গার্ডিয়ানশিপ নিতে গেলাম, তখন দেখলাম যে সিস্টেমটাই করাপ্টেড আসলে। তারপরে আমি সিস্টেমের এগেইনস্টে গেলাম, এগেইনস্টে গিয়ে আমি আমার বাচ্চার গার্ডিয়ানশিপ পেলাম। তারপরে 2017-র পর 2018-তে আমি রেহানা করলাম। রেহানা করার পর রেহানার সাথে আমার এক ধরনের গ্রুমিং হলো, এবং রেহানার সাথে সাথে আমার এক ধরনের রূপান্তর হলো। যেই রূপান্তরে আমি দেখতে পেলাম যে, এবং আমি যেটা করলাম, আমি কিন্তু পাওয়ারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম, কারণ আমি বুঝে গেলাম যে আমি যত পাওয়ারের কাছে থাকবো আমার এই দেশে টিকে থাকাটা তত সুবিধা হবে। কিন্তু যখন আমি পাওয়ারের কাছে গেলাম, তখন আমি দেখলাম যে না, এটা হবে না, বিকজ আমার একার সুবিধা দিয়ে আমি কি করব? আমার মেয়ে এই সুবিধা পাবে না। আমার পাশে যে মেয়েটা আমাকে ফোন করে কান্না করছে যে আপু আমার হাজবেন্ড আমার সাথে এটা করছে, আমার মেয়ের আমার বাচ্চার সাথে এটা হচ্ছে, আমাকে যখন একজন বলছে যে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছি না, একজন বলছে যে আমার ভাইরা আমার সম্পত্তি দিচ্ছে না, যখন আমি দেখছি আসলে একের পর এক আদিবাসীর জমি দখল হয়ে যাচ্ছে। আপনি হয়তো ওই নিউজটা ফলো করেছেন কিনা আমি জানি না, যে পাহাড় একটা পুরো আদিবাসীর একটা গোত্রের পুরোপুরি জায়গাটা দখল করে ফেলছে একটা হোটেল, যেখানে একটা 5 স্টার হোটেলের পারমিশন পেয়েছে। সো এই জিনিসগুলো না উইথ টাইম আমাকে ভাবাতে শুরু করেছে। মানে এটা আমার মনে হয় এখানে যারা দর্শকরা দেখছেন তাদের কাছে ব্যাপারটা খুব রিফ্রেশিং, যে আপনি একজন কৃতি ব্যক্তিত্ব, বাংলাদেশের সমাজে একজন নামকরা ব্যক্তিত্ব, একজন সেলিব্রিটি, কিন্তু আপনি এতটা ওপেনলি আপনার নিজের যে বক্তব্য এবং যে অভিজ্ঞতা সেটা শেয়ার করছেন। কিন্তু বাঁধন আরও কিছু প্রশ্ন, এই যে ছবি যখন আমরা দেখছি এবং সারা বিশ্ব দেখছে, কিন্তু ভারতবর্ষের বুকে বিশেষ করে আমরা যারা এপার বাংলায় পশ্চিমবঙ্গে দেখছি, আমাদেরও তো শিহরণ যাচ্ছে যখন আমরা দেখছি কিছু মানুষ তারা বঙ্গবন্ধুর ছবির উপর, বঙ্গবন্ধুর মূর্তির ওপর দাঁড়িয়ে তারা প্রস্রাব করছেন, বঙ্গবন্ধুর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনার মতোই আরেকজন শিল্পী রাহুল আনন্দ, তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এইগুলো যখন আমরা দেখছি, সেইগুলো তো আমাদেরকে একটা আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছে যে এই যে ছাত্র আন্দোলন যেভাবে সেটা এগিয়ে আসলো এবং এত বিশাল একটা রাজনৈতিক পরিবর্তন হলো, কিন্তু সেটা আবার কোথাও বিপথে চালিত হবে না তো? সেটাও তো আমাদেরকে ভাবাচ্ছে। কি বলবেন? মুক্তিযুদ্ধের চেতনা কি বেঁচে থাকবে বাংলাদেশে? অবশ্যই বেঁচে থাকবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। মুক্তিযুদ্ধ তো আমাদের দেশটাকে স্বাধীন করেছে, সেইটার অস্তিত্ব যদি ভুলে যাই আমরা আমাদের দেশের অস্তিত্ব ভুলে যাব। আপনি যেই কথাগুলো বলেছেন আমি প্রত্যেকটা পয়েন্টে আসছি। রাহুল দা আমাদের বঙ্গবন্ধু সবারটাতেই আসছি। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই আন্দোলনটার মাধ্যমে আসলে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, সেই আন্দোলনটা এত বেশি আসলে আমাদের জন্য গৌরবের, এত বেশি আনন্দের, যে এটার হয়তো কৃতজ্ঞতা আমরা বলতে বলতেও শেষ করতে পারবো না।